সরকার নাগরিকতাটা ভালো করে চেক করছে। নাগরিকতা চেক মানে 1950 সালে 26শে জানুয়ারি। আর তৃণমূল তো তার তার বলতো আমি যা বলি ওটাই আই। আমি আবার বলছি, তৃণমূলের যে নেতাগুলো যা টাকা পয়সা করেছে, সম্পত্তি করেছে, সেগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, 8 লক্ষ কোটি টাকার লোনের হাফ শোধ হয়ে যাবে। 2021 সালে 2রা মের পর তো কম কাণ্ড কারখানা হয়নি, বাড়ির মেয়েদের গায়েও হাত পড়ে গিয়েছিল। অনেক জায়গায় মেয়েদের উলঙ্গ করে হাঁটানো হয়েছিল, নুট প্যারেড করানো হয়েছিল। আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। 13 দিন ধরে ফেরার থাকার পর অবশেষে গ্রেপ্তার হলো বিষ্ণুপুরের টিএমসি বিধায়ক দিলীপ মণ্ডল। পুরী থেকে গ্রেপ্তার করেছে ওনাকে, বলবেন? না, বলার কি আছে, আইনের হাত অনেক লম্বা। গত 15 বছর বা তার আগে 34 বছরে আইনটা তো আইনের মতো ছিল না। আমাদের সংবিধানের আর্টিকেল 14 একটা কথা আছে, আইন সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। সিপিএম চালু করেছিল, আইন সিপিএম এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর তৃণমূল তো তার তার বলতো আমি যা বলি ওটাই আইন। ফলে এটাই আইন চলছিল, কিন্তু এটা ওদের জানিয়ে দেওয়ার দরকার ছিল যে আইন কাকে বলে। তো এবারে ওদের সকলে বুঝতে পারবে যে আইন কাকে বলে। সে দিলীপ মণ্ডল হোক আর যেই হোক না কেন, সে যত কোটি টাকার সম্পত্তি বানাক না কেন, আইনের মুখোমুখি হতেই হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে, রুল অফ ল এস্টাবলিশড হবে। আগামী দিনে এটাই চলবে, এভাবেই পশ্চিমবঙ্গ চলবে। বাদুড়িয়ার তৃণমূল পুরপ্রধান তার পাট চাষের জমি, সেখান থেকে 5 বস্তা টাকা উদ্ধার হচ্ছে, কি বলবেন? এগুলো কিসের টাকা খুঁজে দেখতে হবে, কারণ এর আগে ওই অঞ্চলে চাকরি দেওয়ার নাম করে, বিশেষত স্কুল চাকরি দেওয়ার নাম করে বিরাট একটা চক্রের সন্ধান পাওয়া গিয়েছিল। এবং তৃণমূলেরই একজন প্রাক্তন মন্ত্রী এটা বলেছিলেন, জনৈক সত্যরঞ্জনের কথা। সত্যরঞ্জন টাকা তুলতেন, চাকরি দিতেন, চাকরি দিতে না পারলে টাকা নাকি ফেরত দিতেন। ওই জন্য তিনি ঠাট্টা করে বলেছিলেন সত্যরঞ্জন। এখন ইনি কোন সৎ অসৎ বলতে পারবো না, তবে ইনি হয়তো টাকাগুলো পাটের খেতে লুকিয়ে রেখেছিলেন, বুঝতে পেরেছিলেন কেউ ধরতে পারে। কারণ এগুলো আমি আবার বলছি, তৃণমূলের যে নেতাগুলো যা টাকা পয়সা করেছে, সম্পত্তি করেছে, সেগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, 8 লক্ষ কোটি টাকার লোনের হাফ শোধ হয়ে যাবে। কিন্তু যদি সেগুলো ওই টাকাগুলোকে উদ্ধার করতে পারি, সরকারের এই মুহূর্তে উচিত সেগুলোকে নজর দেওয়া। পঞ্চায়েত, পুরসভা, ওই পুর কাউন্সিলর, পুরপ্রধান, তারা যা টাকা কামিয়েছে, আগে ওদের সম্পত্তির হিসেবটা করা হোক, দেখবে 8 লক্ষ কোটি টাকার হাফের বেশি উঠে আসবে। স্যার, এই পুরপ্রধানের গোপন আস্তানা বা কম্পিউটার সেন্টার থেকে এর আগে 80 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। না, এই তো মনে হচ্ছে যেন টাকশাল আছে ওর, যেখানে পাচ্ছে টাকা পাওয়া যাচ্ছে। ওখানে তৃণমূলের লোকগুলোকে নাড়ালেও বোধহয় টাকা পাওয়া যায়। এটা যোগসাপাটা একটা কথা শোনো, এর একটা ভয়ঙ্কর দিক আছে। দিকটা কি জানো তো? পশ্চিমবঙ্গে বাজারে টাকা নেই, পশ্চিমবঙ্গে মার্কেটে টাকা নেই। কিছু লোক টাকাগুলো তুলে নিয়েছে, ফলে টাকাটা মার্কেটে নেই। তো মার্কেটে টাকাটা ওদের মাধ্যমে আসে। এটা তো কোনো সুস্থ বাজারের লক্ষণ নয়। ধরো একজন লোক চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা কামালো, বহু মানুষের কষ্টের টাকা তারা কিন্তু দিয়ে দিল। আচ্ছা, মার্কেট থেকে টাকাটা উইথড্র হয়ে গেল, কিন্তু টাকাটা একটা লোকের ফান্ড কাছে জমা পড়লো, সে কিন্তু ব্যাংকে রাখছে, বাড়ি কিনছে, ইত্যাদি ইত্যাদি। আমার বাজার থেকে টাকাটা উঠে যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গে যে বাজার ছোট হয়ে যাওয়ার একটা কারণ, বাজার থেকে টাকাটা তুলে নিয়েছে। তো তৃণমূলের লাগামহীন দুর্নীতির কারণে, তার আগে সিপিএমেরও দুর্নীতি ছিল, তৃণমূল তো সবার ওপরে, এদের কারণে আমাদের এখানে বাজারটা এত ছোট হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নেই। তো ফলে এই অবস্থা দাঁড়িয়েছে। এই যত এরকম টাকা পাওয়া যাবে, দেখবে যে কত ক্ষতি হয়ে গেছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। স্যার, এই যে পাট ক্ষেতের মধ্যে এই যে বস্তায় করে টাকা রাখা, অন্য কোনো দিকে চালান করা বা পাচার করার কোনো কি দুটো কারণ হতে পারে। এক, এই টাকাগুলো বাড়িতে রাখতে সাহস পায়নি, কারণ পার্থ চ্যাটার্জির বান্ধবীর কাছ থেকে এত টাকা পাওয়া গেল। দ্বিতীয় যেটা, যে তৃণমূল যে হেরে গেছে, এবার হয়তো ভাবছে ওরা বাড়িতে যে কোনো দিন ছাপ্পা হতে পারে, ইয়ে করতে পারে, গিয়ে রেড করতে পারে। ফলে যদি বাঁচা যায় সেইভাবেই মানে চেষ্টা করেছে যাতে বাঁচা যায়, আর এটা বাঁচার জন্য টাকাটাকে সরিয়ে রেখেছে। অন্যদিকে আমরা দেখছি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কলকাতার পুরসভার ব্যুরো চেয়ারম্যানের পদ ছাড়লেন, এবং অরূপ চক্রবর্তীও, তিনিও পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন। আসলে এখন যা হচ্ছে, জব পলায়তি সজীবতি। কারণ একটাই, দলটা হেরে গেছে, মানুষ এবার হিসেব চাইছে, জবাব চাইছে। ফলে হিসেব জবাব দেওয়ার আগে অনেকেই বলে বাবা দরকার নেই, বাবু ছেড়ে দিই, পালাই। ফলে এখন এটা পালানো, এটা চলবে। পালিয়ে কে কোথায় বেঁচে থাকবে কি থাকবে না আমি বলতে পারবো না, কিন্তু পালানোর পর্যায়ে প্রক্রিয়া এবার শুরু হলো। অনেক জায়গায়, হাওড়াতে একজনকে তোলাবাজি করতে বলে, সে আবার এক প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ছিল, তাকে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরিয়ে গোটা হাওড়া শহর ঘুরিয়েছে লোককে, কিন্তু পুলিশও ছিল। ফলে এই তো হচ্ছে। তো
আর সবচেয়ে বড় কথা এই কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধি, এরা তো জনপ্রতিনিধি। এরা যেভাবে জনপ্রতিনিধিত্ব ওই কনসেপ্টটাকে নষ্ট করেছে, সেটাকে রেস্টোর কে করবে আমি সত্যিই জানি না। এখন পালিয়েছে, পালাচ্ছে, সে কি করা যাবে, কিন্তু কিছু করার নেই। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি সমস্ত পদ তৃণমূলের ছেড়ে দিয়েছেন। কিন্তু এতদিন আমি একই প্রশ্ন, ছেড়ে দিয়েছেন ঠিক আছে, এতদিন এই বিবেকটা জাগ্রত হলো না কেন? এটা তো মানুষ প্রশ্ন করতে পারে। এই বিবেক একদিন জাগ্রত হয়নি কেন, এখন কেন জাগ্রত হলো? তবু একটা ইংলিশতে কথা আছে, বেটার লেট দ্যান নেভার। কিন্তু এই বিবেক যদি আগে এদের জাগ্রত হতো না, তাহলে তৃণমূল আর এত খারাপ জায়গায় নিয়ে যেতে পারতো না পশ্চিমবাংলাকে। এরাও তো দায়িত্ব অস্বীকার করতে পারবে না। সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী দুজনেই অভিযোগ করছেন যে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে পৌঁছতেই দেওয়া হয়নি। এতদিন পরে মনে পড়লো, এইটা তো ওদেরই দু একজন মুখপাত্র আগে বলেছে, এখন ওরা বলছে। ফলে এই তো চলবে, কিছু করার নেই। এই যে বললাম না, যখন তুমি যেতো তখন সব ঠিক থাকে, যখন তুমি হারো তখন সব খারাপ হতে থাকে। হেরে গেছে, এদের আর গুরুত্ব নেই। এরা জানে যে পরের নির্বাচনে জিততে পারবে না। আমি বলেছি, পরের নির্বাচনে কলকাতা পুরসভায় তৃণমূল একটা আসন পাবে না। এবং সেই সঙ্গে এনারা আরো বলছেন যে যারা নিচু তলার ওনাদের কর্মী রয়েছেন, তাদের পাশে নাকি ওনাদেরই দলের কোনো নেতৃত্ব নেই। বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন বা বিজেপি যারা স্থানীয় কর্মী রয়েছেন, তারা নাকি অনেক সাহায্য করছে তাদের বাড়ি ফেরানোর জন্য। আচ্ছা, তো এদের মধ্যে একজন তো ছিলেন, একজন তো ওদের মুখপাত্রও ছিলেন। যখন মুখপাত্র হিসেবে আসতেন তখন তো এই কথাগুলো বলতেন না উনি। তখন তো বিজেপিকে যে ভাষায়, যে টোনে আক্রমণ করা হতো, সেগুলো খুব ভদ্রজনিত টোন তো থাকতো না। তখন এগুলো মনে পড়েনি যে বিজেপি, তখন নাকি বিজেপি খুব খারাপ ছিল। এখন তো দেখতে পাচ্ছে বিজেপি ভালো, বিজেপি তো লোককে বাড়ি ফিরিয়ে দেয়, বিজেপি তো চায় না। কারণ আছে, কেন বিজেপি চায় না শুনে রাখতে হবে তো। মানুষের যা ক্রোধ এবং আক্রোশ, একটু লুজ দিলে কয়েক হাজার কেস ফেলে দেবে রাস্তায়। আমরা তো আটকে রেখেছি হাতে পায়ে ধরে আমার কর্মীদের, কারণ ওদের যা রাগ ক্রোধ, বাঁচবে এরা কেউ? 2021 সালে 2রা মের পর তো কম কাণ্ড কারখানা হয়নি, বাড়ির মেয়েদের গায়েও হাত পড়ে গিয়েছিল। অনেক জায়গায় মেয়েদের উলঙ্গ করে হাঁটানো হয়েছিল, নুট প্যারেড করানো হয়েছিল। এটা বেঁচে আছে এখন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ দিই, ওনার নির্দেশে পার্টির কর্মীরা অনেক সংযত হয়ে আছে। তা নইলে একটারও পিঠের চামড়া থাকতো না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর স্বরূপনগর, এই যে সীমান্তবর্তী আমাদের এলাকা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা এসআইআর এর সময় দেখেছিলাম একটা বিশাল ভিড়, আবার দেখতে পাচ্ছি এই ভিড় এই হোল্ডিং সেন্টারের কথা বলার পর থেকে। না আচ্ছা, এরপর যদি হয় তাহলে আমি জাস্ট কল্পনা করে নাও, সরকার নাগরিকতাটা ভালো করে চেক করছে। নাগরিকতা চেক মানে 1950 সালে 26শে জানুয়ারি। তারপরে সে তখন কোথায় ছিল, পরে কোথায় এলো, পরে কোথায় এলো, কবে এলো, এখানে কি কাগজ হলো। আচ্ছা, এগুলো যদি ধরতে শুরু করে, আমার তো মনে হচ্ছে পশ্চিমবাংলাটা ফাঁকা হয়ে যায়, মনে হচ্ছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, কলকাতা থেকে লাইন পড়ে যাবে পালানোর জন্য। কারণ একটাই, এখান থেকে তো একটা বিষয় স্পষ্ট হয়, মমতা ব্যানার্জি বা সিপিএম যাই বলুক, এখানে ইনফিল্ট্রেশন হয়েছে, অনুপ্রবেশ হয়েছে, তারা এখানে থেকেছে, আমার দেশের সম্পদ, আমার দেশের রিসোর্স তারা ব্যবহার করেছে, আমার দেশের মানুষ বঞ্চিত হয়েছে। ফলে এই ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী সেটা প্রমাণিত হয়েছে। উনি বলছিলেন না অনুপ্রবেশকারী নেই, সিপিএম যে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে, তারা বলছিল না যে অনুপ্রবেশকারী নেই। আর কংগ্রেসও হাস্যকর জায়গা নিজেকে নিয়ে গেছে। ওরা অদ্ভুত কথা বলতো, না এটা হলো না কেন, সেটা হলো না কেন ইত্যাদি। কংগ্রেসে যে প্রায় জোকার বাহিনীতে পরিণত হয়েছে, এটা তার দ্বারা প্রমাণিত হলো। আমরা এখান থেকে অনেক কথা জানতে পারছি, তারা 10 বছর 15 বছর ধরে এখানে রয়েছে, কোথায় থেকেছেন এবং কি সেই বৃত্তান্ত এটা খোঁজ নাও না। রেশন কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে, কেউ প্যান কার্ড করেছে। ওরা ভেবেছিল স্থায়ীভাবে থাকবে, কিন্তু ওরা তো ভাবতে পারেনি যে একটা সময়ে মানুষ কিন্তু ক্রুদ্ধ হয়ে ঘুরে দাঁড়ায়। ফলে এই ঘটনা ঘটছে। ওদের কপালে আরও দুর্গতি আছে। একটা হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে এবং তারা দেখবে যে কি করে বিন্যাস বদলালো ভারতবর্ষে, বিভিন্ন জায়গায় জনবিন্যাস বদলে গেছে এবং তারা খোঁজ করবে। তাই অনুপ্রবেশকারীদের কপালে আরও দুর্গতি আছে, আমি বলে দিচ্ছি। শেষ প্রশ্ন আপনাকে, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে মা ক্যান্টিন যেখানে 5 টাকায় সপ্তাহে 2 দিন মাছ ভাত দেওয়া হয়। একদম বলেছিল না বিজেপি নাকি মাছ বন্ধ করে দেবে। তা আমি তো তাদের বারবার ডাকতাম, আসো আমাদের এই ক্যান্টিনে খেয়ে যাও। দিব্যি আমিষ খাওয়া হয়, সব জায়গায় আমিষ খাওয়া চলছে। ফলে
চলবে, মা ক্যান্টিন চলবে, আমিষ খাওয়া চলবে, ভাত মাছ খাওয়া চলবে, চিন্তা করার কারণ নেই।